সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক রাহিদ এজাজ। স্বাগত রাহিদ, আপনাকে। ধন্যবাদ। শিরোনাম আজ একটাই, তো তারপরে দু একটা শিরোনাম দেখি। আমার দেশ চলে গেলেন বিপ্লবী হাদি। মানব জমিন থাই পাহাড়ের চেয়েও ভারী এক মৃত্যু। দুপুরে ঢাকায় নামবেন সম্বর্ধনার প্রস্তুতি। কালবেলা মৃত্যুদের জন্য 15 আসন ছাড়তে পারে বিএনপি। বাঁচানো গেল না উসমান হাদিকে। দেশ রূপান্তর লড়াই থামল জুলাই যুদ্ধা হাদির। ভোটে ভারতের ভিন্ন আগ্রহ। খবরের কাগজ অবশেষে চলেই গেলেন হাদি। উদ্বিগ্ন ইসি, আতঙ্কে প্রার্থী ও ইসির কর্মকর্তারা। ইনকিলাব ভারত বিরোধিতার নামে দালালি, থেমে গেল প্রতিবাদী কণ্ঠস্বর হাদি। পরতুয়া না ফেরার দেশে জুলাই বিপ্লবী উসমান হাদি। ঢাকায় ব্যাপক জনসমাগম দেখবে দেশ। শিরোনাম যেটা বলছিলাম একটাই শিরোনাম, ওসমান হাদি চলে গেছেন আমাদের ছেড়ে। জি, এক সাহসী যোদ্ধা, জুলাইয়ের যোদ্ধা, এবং যিনি আপোষ বলতে কিছুই জানতেন না। তার মৃত্যু ঘিরে সারা দেশে কিন্তু শোকের ছায়া। জি, ধন্যবাদ। যেটা বলছিলেন যে সারা এখন পর্যন্ত যে কাগজগুলো এসছে তাতে শিরোনাম একটাই, জুলাই যোদ্ধা হাদির যে মৃত্যু, এবং আপনাদের কাগজে শিরোনাম করেছে থাই পাহাড়ের চেয়ে ভারী এক মৃত্যু। এবং ঝালকাঠি থেকে উঠে আসা, মাদ্রাসা শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং পড়াশোনা শেষ করে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এবং জুলাইয়ের সম্মুখ সারির যে যোদ্ধা, তাদের প্রথম ভাগেই ছিলেন এই হাদি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং গত 16 মাসেই তিনি নানানভাবে আলোচনায় এসেছিলেন এবং সর্বশেষ যে ইনকিলাব মঞ্চ এবং কালচারাল সেন্টার করে সাংস্কৃতিক আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। এবং ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা ছিল। এবং গত শুক্রবার, আজ মধ্যরাত পেরিয়ে গেছে, 12টা বেজে গেছে, গত শুক্রবার জুমার নামাজ পড়ে যখন একটা রিকশায় ছিলেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হয়, মানে হত্যা চেষ্টা এবং পরবর্তীতে সিঙ্গাপুরে। তো এটি এই 16 মাসের যদি বলি যে জুলাই বিপ্লব, জুলাইয়ের অর্জন, এটা হাদির মতো একজন তরুণের, যে আমরা বারবার বলেছি জুলাই বিপ্লব বাংলাদেশে গত বছর যেটা ঘটেছিল, যে একটা রোল মডেল সারা বিশ্বের আন্দোলনের জন্য, তরুণদের জন্য, আমরা যাদেরকে জেনজি বলছি, তো সেখানের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন হাদি। তার এই অকাল প্রয়াণ, এবং আমরা জানি যে একটু আগে অনুষ্ঠানের আগে আমরা যখন নিউজগুলো দেখছিলাম ব্রাউজ করতে করতে, তার সন্তানকে কাঁধে নিয়ে একটা ছবি যেটা প্রতীক হয়ে আছে। তো বলতেন যে ব্যক্তির বিদায়, ব্যক্তির প্রয়াণ স্বপ্ন, ব্যক্তির স্বপ্ন, সেই বিপ্লব, আজাদি, সেটা বেঁচে থাকে। তো এই আমি যখন আজকে এই অনুষ্ঠানে বাসা থেকে বেরোচ্ছিলাম, তখন আমার বাসার যে নিরাপত্তা প্রহরী, তার বয়স 25 থেকে 28 হবে, তো আমাকে বলছিল, তো আমি ফোনে কথা বলছিলাম দেশের বাইরে, তখন বলল উনি কখন মারা গেছে স্যার। আমি বললাম এই সময়টা। বললো আমার সাথে, সে একটা মোবাইলে ছবি দেখালো, ধরেন 15-20 দিন আগে সে কোনো কারণে টিএসসির দিকে গেছিলো, তো কথা বলছিল, কথা বলে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল। বললো আমি, তো এই যে সাধারণ মানুষের সাথে রিলেট করতে পারা, এবং জুলাই বিপ্লব, যেটা আমি এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি, যে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা, বর্ণ ধর্ম নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে এক কাতার আসে, হাদিরা ছিল এই সম্মিলনের ক্যাটালিস্ট, সম্মুখ যোদ্ধা। তো আমরা এই হাদিদের সুরক্ষা দিতে পারলাম না, বাঁচাতে দিতে পারলাম না। রাষ্ট্র হিসেবে এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা চরম ব্যর্থতা। যারা দেশে এমন একটা পরিবর্তন সূচিত করেছিল, তাদেরকে রাষ্ট্র সুরক্ষা দিতে পারলো না। এর চেয়ে লজ্জার, বেদনার কিছু হতে পারে বলে আমি মনে করি না। এই অবস্থার জন্য কাকে আপনি দায়ী করবেন? এই অবস্থার জন্য আমি তো বলবো, আমি সিস্টেমকে দায়ী করব। যে 16 মাস আগে যে রাজপথে হাদিরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এবং একটু আগে যে কথাটা বললাম, নানান বয়সের, নানান পেশার
নানা শ্রেণীর মানুষকে এক করেছিল, তো ভুলে গিয়েছিল যে ফেসিবাদের পতন দাবি ছিল প্রধান এবং একটাই দাবি, এটা হচ্ছে ফেসিবাদী সরকারকে হটাতে হবে। তো এই যে হটাতে হবে, ফেসিবাদের পতন ঘটাতে হবে, বৈষম্যের বিলোপ ঘটাতে হবে, তো এই বিলোপের জন্য মানুষ যে আত্মাহুতি দিয়েছিলেন রাজপথে, হাদিরা যখন সেই হাদিদেরকে আমরা সুরক্ষা দিতে পারি না, তাহলে যে সিস্টেম যে অচলায়তন ভাঙার জন্য লড়াই সংগ্রাম হয়েছিল, সেই অচলায়তন তো আসলে ভাঙা গেল না। কারণ আপনি বলছেন কাকে দায়ী দেব, হাদির নিরাপত্তা কে দিবে? রাষ্ট্রই তো হাদির নিরাপত্তা দিতে পারলো না, রাষ্ট্র তো সেটা দিতে পারলো না। রাষ্ট্র কেন ব্যর্থ হলো? রাষ্ট্র ব্যর্থ হলো, রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়েছে কিনা এই জিনিসটা তো আমরা প্রশ্ন তুলতেই পারি। এবং কয়েকদিন আগেই, কোথাও 2 দিন বা 3 দিন আগে নাহিদ বলছিল যে আমরা কি এমন অবস্থায় চলে গেছি, আমাদের নিরাপত্তা আমাদের নিতে হবে। বিষয়টা তেমন হওয়ার কথা ছিল না। বিষয়টার কথা ছিল বৈষম্য দূর হবে, আমরা ধাপে ধাপে জিনিসগুলো ঠিক করে ফেলবো। কিন্তু সেই জায়গাতে নিশ্চয়ই আমরা করতে পারিনি, বা যথেষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা সময় ধরে ধরে আমাদের পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন এবং আমরা যেই অঙ্গীকার করেছিলাম সেই জায়গাতে নিশ্চয়ই আমাদের গলদ আছে, দুর্বলতা আছে, আমরা সেখানে অবিচল থাকতে পারিনি। অবিচল থাকতে পারিনি বলে হাদির মতো বিপ্লবীদের অকুতোভয় সৈনিক, আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন, দুর্দান্ত সাহস, এবং এই দুর্দান্ত সাহস তো সেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণকে একজন আইকনে পরিণত করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছিলাম, আমি যখন আমার বাসার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি চুপচাপ তার পিঠে হাত বুলিয়ে অশ্রুসজল কণ্ঠ তার, যখন সে আমাকে, এই যে আবেগ, হাদি তার কেউ নয়, তাতে কেউ নয়, সে তাকে ভিডিওতে দেখতো, মোবাইলে দেখতো, এই যে রিলেট করতে পারা, এটা কিন্তু খুব সহজে রিলেট আপনি করতে পারেন না। তো সেই জায়গায় আমি বলি, তো আমরা আলোচনা করতে গিয়ে আমরা দুজনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ছি। তো এটাতে জাতি হিসেবে আমাদের একটা চরম চরম ব্যর্থতা। এটা এখানেই কি শেষ? সেটা আমার জানা নেই, আমরা আসলে জানি না, আমি জানি না, অন্তত আমি, অভিজ্ঞতা আপনার অনেক বেশি, আপনি নিজের অভিজ্ঞতার আলোকে অনেক আন্দোলন সংগ্রাম, ক্ষমতার পালাবদল, নির্বাচন, সরকারের আসা যাওয়া, অনেক কিছু দেখেছেন। হয়তো আপনার তুলনায় আমার অভিজ্ঞতাটা কম, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। আমি যখন ছাত্র ছিলাম তখন এরশাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা হয়েছে, সদ্য কলেজে শিক্ষা জীবন শেষে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলাম। তো সেটার বাইরে যদি বলি, পরবর্তীতে এই 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটা কোনোভাবেই 90-এর সাথে মেলানোর মতো নয়। কিন্তু এই যে আত্মদান, বলিদান, সেটার যথার্থ মূল্য দিতে কি আমরা পারছি? অতীতেও পারিনি, এবং পারিনি বলেই আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। এবং তো দেখা যাচ্ছে যে নেতৃত্ব শূন্যতার দিকে যাচ্ছি আমরা। নেতৃত্ব শূন্যতার দিকে বলতেই পারেন আপনি, যদি এভাবে দেখেন। তো এখন সত্যি কথা বলতে কি, আমরা এই অনুষ্ঠানে প্রায় আলোচনা করতাম নির্বাচন, দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক উত্তরণ। তো পুরো বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে, এটা আমার কাছে মনে হলো একটু, মানে গত সপ্তাহ 10 দিন এই ঘটনা প্রবাহ কেমন একটা অস্থির আবার অন্য মাত্রা একটা অস্থিরতা তৈরি করেছে, যে অস্থিরতাকে আমরা কি অস্বীকার করতে পারি না। এই অস্থিরতা তো, এটা কি যেভাবে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা সামনে একটা নির্বাচন, এই অস্থিরতা, এই যে বিশেষ করে ওসমান হাদির চলে যাওয়া, এটা নানা প্রশ্নের সৃষ্টি করেছে। হ্যাঁ, তা তো প্রশ্ন সৃষ্টি করেছে। 11 তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা হলো, এবং 12 তারিখ বিয়োগান্তকে এই ঘটনাটা ঘটেছে। তো আপনার নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই এমন একটা ঘটনা ঘটলো। তো এটা তো কেউ আমাদের কাছে কাম্যও ছিল না, প্রত্যাশা ছিল না। এবং আমরা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা মিলাবো না। আমরা যদি নির্বাচন কেন্দ্রিক হাদির বিষয়টা একেবারে আলাদা করে রেখেই সরিয়ে বলবো, এর আগেও কিন্তু একাধিক ঘটনা ঘটেছে, যেখানে হামলা হয়েছে, প্রার্থীর মিছিলে গুলিবর্ষণকে কেন্দ্র করে মানুষের মৃত্যুও ঘটেছে। তো এগুলো তো খুব ভালো কোনো ইঙ্গিত বহন করে না। তাহলে কি আমরা যে বৈষম্য দূর করে একটি নতুন ব্যবস্থার, নতুন কাঠামোর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেটি কি তিরোহিত হতে চলেছে কিনা?
এবং আসলে এই যে বললাম তরুণ, আমাদের বয়সে স্বপ্ন দেখা এবং স্বপ্ন ওই পথ ধরে তারা জাতিকে এগিয়ে নিয়ে যায়, সেটা বাঁকে বাঁকে ইতিহাসে হয়েছে। তো এই স্বপ্ন দেখানো, স্বপ্নের মশাল নিয়ে যারা এগিয়ে গেছে তারা যখন চলে যান, আমরা যখন ধরে রাখতে পারি না, তখন তো পুরো স্বপ্নের যাত্রাটা নিয়ে প্রশ্ন ওঠে। এটা আপনি জানেন যে 15 বছরের স্বৈরশাসনের পর এটা ভিন্ন প্রেক্ষাপট এখন। জি, এই প্রেক্ষাপটে পৃথিবীর এ সমস্ত দেশে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেই সমস্ত দেশে কিন্তু এটা প্রতি বিপ্লব হয়েছে নানাভাবে হয়েছে, এবং সেই প্রতিবিপ্লবটা অস্বাভাবিক নয়। তো সেইখানে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমাদের তো কোনো প্রস্তুতি নেই। না, আমাদের তো প্রস্তুতি নেই। এই যে বলছেন আমি অনিশ্চয়তা, আশঙ্কার কথা বলছি, যে একটা অভ্যুত্থান হয়েছে, আপনি প্রতি বিপ্লবের কথা বলছেন, সেই অভ্যুত্থানের পরে যেভাবে চলার কথা ছিল বা এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে তো কোনো কিছুই আমরা এগোতে পারিনি। আমি এটা থেকে হয়তো বলবেন, আপনি বলতে পারেন আলাদা, কিন্তু আমি মনে করি একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। যে 3টা মূল ইস্যু সবসময় বলতাম, যে জুলাই অভ্যুত্থান এবং তখন যে মানবতা বিরোধী অপরাধ, যে নৃশংসতাগুলো হয়েছিল, তার বিচার, সংস্কার এবং নির্বাচন, 3টা জিনিস প্যারালালি চলার কথা ছিল। আপনার নিশ্চয় মনে আছে, আপনার অনুষ্ঠানে আমরা অসংখ্যবার আলোচনা করেছিলে যে সংস্কার নিয়ে ঐক্যমত্য হওয়া না হওয়া। আমরা নিজেদের ক্ষুদ্র দলীয় সংকীর্ণ জায়গা থেকে এতটাই নিজেদেরকে আশেপাশে জড়িয়ে ফেলেছি, সরতে পারি না বলে নিশ্চয় আপনার মনে আছে এই সংস্কারের বিষয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকলো এবং কত লম্বা সময় ধরে আলোচনা হলো কিন্তু কোনো সমাধান হয় না। তো তার মানে কি, আপনার এই যে মানুষগুলো প্রাণ দিয়েছিল জুলাই আগস্টে সেই অভ্যুত্থানের সময়, আমরা তো তাদের সাথেই প্রতারণা করলাম, তাদেরকেই অগ্রাহ্য করলাম। তো এখন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যেই স্বপ্ন দেখে একটা যাত্রা আমাদের শুরু হয়েছিল, আমরা কিন্তু সেখানে সেই যাত্রা পৌঁছানোর আগেই আমরা বারবার হোঁচট খাচ্ছি। এবং আবার ফিরে আসে হাদির প্রসঙ্গে, হাদির যে চলে যাওয়া, এটার সাথে গত 16 মাসে যা হয়েছে কোনোভাবেই মেলানোর সুযোগ নেই। কিন্তু তাহলে আমাদের গন্তব্যটা তো এখন কোন দিকে হবে, সেটাও তো এখন একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিবে জাতির জীবনে। আপনি সংস্কারের কথা বলছিলেন, অনেকেই বলেন যে সংস্কার এত সময় না নিয়ে আরও আগে এই বিষয়টার ফয়সালা করা যেত, না করে এই যে লম্বা সময় নেওয়ার কারণে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তো মাঝপথে আপনার আনফিনিশড রেভলিউশনের মতো হবে। হ্যাঁ, এই প্রশ্ন তো উঠছে যে সংস্কার নিয়ে এত সময় নিলেন এবং সংস্কারটা আদৌ কিছু হলো না। এটা আপনার আমার চাইতে, আমরা যদি গত কিছুদিনের পত্রপত্রিকা স্ক্যান করি, যারা সংস্কারের প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, ধরেন ইফতেখার উদ্দিন সাহেব, খন্দকার, আপনার বদিউল আলম মজুমদার সহ কামাল আহমেদ ছিলেন গণমাধ্যম রেজিস্ট্রারের কনসাল্টিং এডিটর, তারা প্রত্যেকেই কিন্তু এই কমিশনের সাথে যুক্ত ছিলেন। যুক্ত থাকা ব্যক্তিরাই কিন্তু সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন। তো বিষয়টা হচ্ছে, আমরা যেই স্বপ্ন নিয়ে যাত্রাটা করেছিলাম বারবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে, যে সেই জায়গা থেকে আমরা হোঁচট খেলাম কিনা, সেই প্রশ্নটা তো এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এবং আপনি যে কথাটা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচনমুখী হচ্ছে, কথাটা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এবং আইন শৃঙ্খলার অবনতি না, আইন শৃঙ্খলাকে সামাল দিতে না পারা, লাগাম টেনে না ধরা, সেটা কোন দিকে নিয়ে যাবে, সে প্রশ্নটা তো এখন বড় হয়ে দেখা দিয়েছে। হ্যাঁ, অবশ্যই, কারণ এই যে শুধু নির্বাচন তো এর পরের ব্যাপার, এখন মানুষ কিন্তু মানে অস্বস্তিতে আছে, নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আমি ওই জন্য ল অ্যান্ড অর্ডারের কথা ওই জন্যই বললাম। আপনি গত 16 মাস কি স্বস্তিতে বাসা থেকে বের হওয়া এবং বাসায় ফিরে যাওয়া, খুব স্বস্তিতে সেটা ঘটেছে কিনা? আজ থেকে 2 বছর আগে, 2.5 বছর আগে যেভাবে ল অ্যান্ড অর্ডারটা ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, মানছি, কিন্তু সেই ল অ্যান্ড অর্ডার তো অবনতি হয়েছে, কিন্তু পুরোপুরি কি সেটা ফিরেছে? সেটা তো ফিরে নেই। নির্বাচনের কথা এই জন্যই বলছি যে আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচন আছে, এখন আপনি যে নির্বাচনটা করবেন, একটু আগেই বললাম, এই যে বিয়োগান্ত ঘটনা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, এর পাশাপাশি যে ঘটনাগুলো, নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে, সেগুলো তো সামাল দেওয়া যায়নি। তো এই অবস্থার মধ্যে
এটা নিঃসন্দেহে আজকে যখন আপনার হাদির এই মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, তাকে বীর হিসেবে বলা হচ্ছে, আপনি যতই ঘোষণা করুন, আপনি কি তার পরিবারকে, এই প্রিয়জনকে ফিরে দিতে পারবেন? আপনি হাদির সন্তানকে কি উত্তর দিবেন? তার স্ত্রীর কাছে আমাদের কি উত্তর আছে? না, একটা প্রজন্মের কাছে কি জবাব কি জবাব আছে? এই জেনারেশনের কাছে আপনি কি জবাবটা দিবেন? তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন দিকে যাব, আমাদের যাত্রা তাহলে কোন পথে? আমরা কি মন্তব্যহীন? এখন এটার পর তো এই 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 আশঙ্কাই হয় যে আমরা কি তাহলে তবে কি গন্তব্যহীন? এটা তো এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজকেই তো বিদেশি কূটনীতিকদের সম্ভবত সরকার ব্রিফ করেছেন এবং আমরা জানি যে প্রতিবারের মতো এরকম নির্বাচন সামনে এলে যে ব্রিফ করা হয়, আজকে সেই ব্রিফিংটা হয়েছে। কিন্তু আমার কাছে যদি বলি গুণগতভাবে খুব ইন্টারেস্টিং। আপনার নিজের অভিজ্ঞতাতে এরকম ব্রিফিংয়ে ধরেন একটা ব্রিফিং নোট থাকে, সেটা পাঠ করা হয়, পাঠ করার পর প্রশ্ন উত্তর থাকে, এই ধরনের ইন্টারেক্টিভ হয়। ইন্টারেস্টিংলি আজকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যেটা পাঠ করেছেন সেটা 10 মিনিটের একটু কম সময়। এরপর তিনি যখন প্রশ্ন উত্তর বা মন্তব্যের জন্য ফ্লোর ওপেন করে দেন, মাত্র একজন ডিপ্লোম্যাট প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার কোজিন, এবং ইস্যুটা হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষণকারী দেশকে চিঠি দেওয়া হবে কি হবে না। এর বাইরে কেউ আর কোনো প্রশ্ন করাননি এবং মোটামুটি 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং এজন্যই, সাধারণত হয় না। এবং বিশেষ করে বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তফসিল ঘোষণা করা হয়েছে, হাদির উপর হত্যা চেষ্টা করা হয়েছে, প্রতিবেশী ভারতের সাথে টানাপোড়েনের সম্পর্কটা উত্তেজনার নতুন একটা পর্বে গেছে। তো সেই জায়গাতে তারপর দুদিন আগে ভারতীয় হাই কমিশন মুখী জুলাই ঐক্য বলে একটা মোর্চা, যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল, তারা মার্চ টু হাই কমিশন ঘোষণা করেছে। তো অর্থাৎ ঘটনার শেষ নেই। এমন একটা ঘটনাবহুল সময়ে বসে যখন এই ব্রিফিংটা সরকারের তরফ থেকে করা হচ্ছে, তারা খুব বেশি একটা প্রশ্ন করেন নেই। এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। আমি শুনেছি ব্রিফিংটাও খুব সাদামাটা। হ্যাঁ, সাদামাটা। মানে আমি যে প্রতিবেদনটা লিখেছি তাতে আমার কাছে বর্ণনা শুনে মনে হয়েছে খুব, এমন কোনো থাকে না যে আমরা রিপোর্টার হিসেবে আমি কোনো ব্রিফিং বা কোনো মিটিং বা ইভেন্ট কাভার করতে যে আমার একটা পূর্ব প্রস্তুতি থাকে, আমি কি প্রশ্ন করব। কিন্তু স্পটে গিয়ে আমরা যখন দেখি যার মুখোমুখি সাংবাদিক বা রিপোর্টাররা হন, তার বক্তব্যের কারণে হোমওয়ার্ক করা যাওয়া প্রশ্নগুলো পরিবর্তন হয়ে যায়। ওই বক্তব্য থেকে নতুন ইস্যু আসে, সেই নতুন ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়। তো খুব স্বাভাবিক সঙ্গত কারণে আমি যেটা মনে করেছি খুব গার্ডেড একটা ব্রিফিং। সেই গার্ডেড ব্রিফিংয়ে হয়তো তারা সেখানের প্রশ্ন উত্তর পর্বে যেতে চাননি, যেটা আমার মনে হয়েছে। মোটা দাগে যদি বলা হয় যে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাকে এবং নিরাপত্তার বিষয়ে সরকারের সচেষ্ট ভূমিকা, এগুলোই তিনি বলেছেন। এবং দেশি বিদেশি সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সরকার বদ্ধপরিকর, সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, এটা ছিল মূল মেসেজ। এবং শেষ অনুরোধ বা আহ্বানটা ছিল যে এটা যেহেতু ভালো নির্বাচন করতে চাচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তারা চায় যে বিদেশি পর্যবেক্ষকরা এসে করুক। অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে 200 পর্যবেক্ষক পাঠাবে। 2008-এর পর এই প্রথম এত বিরাট সংখ্যায় ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পর্যবেক্ষক দল আসবে। এই ছিল ব্রিফিংয়ের আজকের মোটা দাগের চিত্রটা। এই আপনি যেটা উল্লেখ করলেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন চলছে, জি, এটা তো টানাপোড়েন থেকে আমি বলছি, টানাপোড়েনের সাথে আমি গত এক সপ্তাহের ঘটনাবলীকে টানাপোড়েনে না আটকে রেখে আমার মনে হয় উত্তেজনা বললেই বরঞ্চ অ্যাপ্রোপ্রিয়েট হয়, অন্তত আমার বিবেচনায়। এটা তো দুই দেশের স্বার্থের জন্যই তো। দুই দেশের স্বার্থের জন্য অবশ্যই কাম্য নয়, ভালো নয়। কারণ যা ঘটেছে, যে আমরা বলছি হাদির হত্যা চেষ্টার সাথে জড়িত ফয়সল বলে যার কথা বলা হচ্ছে এবং তার সহযোগী সহ পালিয়ে গেছে, এরকম আমাদের কাগজগুলোতে মিডিয়াতে খবর এসছে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে, এবং তার সেই ছবি, ভিডিও ইত্যাদি নানান কিছু ভাসছে। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে অভিযোগ করেছে ভারতে, সেটা খতিয়ে দেখা উচিত। যদিও তারা বলছে যথেষ্ট এভিডেন্স তাদের দেওয়া হয়নি। তো সম্পর্কের স্বার্থে আমরা তো বলছি টানাপোড়েনের সম্পর্ক, সেটা উত্তেজনায় চলে গেছে। তো সম্পর্ক উন্নতির স্বার্থেই তো পদক্ষেপ নেওয়া তাদের ব্যাপার আছে। আবার বন্ধুপ্রতিম দেশ হিসেবে তাদের প্রতিও
তাদের নিরাপত্তা, এগুলো আমরা দেখছি। কিন্তু যেইভাবে শেখ হাসিনা গত 16 মাসে বসে সেখানে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, সেটি তো এখানকার অভ্যন্তরীণ পরিবেশে প্রভাব ফেলছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সেই জিনিসটা আমরা যদি, আমি বলে থাকি, সিরিয়ার বাশার যদি রাশিয়াতে গিয়ে অনেকটা নিরাপত্তার ঘোড়াটাপে আটকে থাকেন, কোনো বক্তব্য দিতে না পারেন, তো সেই জায়গায় যখন সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে বসে তার এই বক্তব্য বিবৃতি, সেগুলো তো প্রভাব ফেলছে। এবং সর্বশেষ যখন প্রণয় বর্মাকে 14ই ডিসেম্বর তলব করা হয়, সেই ডিসেম্বরের 14 তারিখ তলব করে মূল মেসেজটাই ছিল যে শেখ হাসিনাকে থামান। কিন্তু এত কিছুর পর শেখ হাসিনাকে থামানো যাচ্ছে না, বা শেখ হাসিনাকে থামানো হচ্ছে না। পাশাপাশি তাকে প্রত্যর্পণের জন্য যে রিকোয়েস্ট করা হয়েছে সেটা নিয়ে কোনো অগ্রগতি নেই। তো মোটা দাগে সম্পর্কটা, একটু আগে যেটা বলছিলাম, শুধু টানাপোড়েনের সম্পর্ক বললে বোধহয় কম বলা হয়, সাম্প্রতিক সময় সেটা উত্তেজনার একটা পর্বে ঢুকেছে বা প্রবেশ করেছে। এখন যে অবস্থা, যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এখনো হয়ে গেছে আমি বলবো না, তো এটা যদি চলতে থাকে, যদি হয়, তাহলে তো যে কেউ আপনার এখানে সুযোগ নেবে। হ্যাঁ, এখানে নর্মালি হবে কি, এরকম একটা অস্থির সময়ে জি সব সময় দেখি, বাংলাদেশ বলুন, পৃথিবীর যে কোনো জায়গায় বলুন, অস্থির সময় তৃতীয় একটা পক্ষ এই পরিস্থিতির সুযোগ নেয় এবং এই ধরনের স্বার্থান্বেষী মহল ইতিহাসের বাঁকে বাঁকেই থাকে। তো প্রধান উপদেষ্টা তার ভাষণে, জাতির উদ্দেশ্যে যে ভাষণে দিয়েছেন, হাদির মৃত্যুতে তার মাগফিরাত করে কামনা করে, সেখানে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তো আমি মনে করি রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সেই সংযতভাবে দায়িত্ব পালন করা উচিত এবং যেই ঘটনাটা ঘটেছে সেটির একটা সুষ্ঠু বিচার এবং সুরাহা হওয়া জরুরি বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা হাদির মৃত্যুর পর আলোচনা করলাম, কিন্তু হাদি আমাদের মধ্যে বেঁচে আছেন, থাকবেন চিরদিন, যতদিন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে, হাদিও থাকবেন সেখানে। আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।